আমার বাসায় একাধিকবার বিভিন্ন সময় পুলিশ হানা দিয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছি, 16.5 বছর একই পদে রেখেছে, প্রমোশন না দিয়ে সর্বশেষ গ্রেফতারও না হয়েছি। কিন্তু মানে নিষিদ্ধ করা বা নিষিদ্ধের ব্যাপার থাকা, আপনি বলছিলেন যে তারা সাধারণ যারা আছে, সাধারণ লোকরা তার ভয়েস দিতে পারে না, যারা ভয়েস দেয়ার আমার মনে হয় কেউই তো নেই। না, কেউই নেই তা না, পালিয়ে যাওয়ার সংখ্যাটা খুব অল্প, কিন্তু টপ লেভেলের। আপনি দেখবেন না জেলা লেভেল, উপজেলা লেভেল বা ইউনিয়ন লেভেলের নেতারা পালিয়ে গেছে। তারা দেশেই আত্মগোপনে আছে, কিংবা স্থানীয়ভাবে তারা কোনোভাবে কারোর সঙ্গে লিয়াজো তারা আছে করে তাহলে। সেফ আছে। হ্যাঁ, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। হ্যাঁ, দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ, কতজন আর না দেশের না বাইরে যেতে বেড়ে পেরেছে? কয়েকজন, কয়জন? সেটাই। তার মানে বেশিরভাগই আছে। এখন তাদের যে লিডারশিপ, যারা এই গুম খুন হত্যা হামলা মামলা চালালো নির্বিচারে, যারা গণহত্যা করলো, যারা টাকা পাচার করে মানে শত শত কোটি টাকা বিদেশে নিয়ে গেল, এবং তারা আরামায়েশে আছে, কিন্তু ওইখানে আরামায়েশে থেকে তারা এইখানে কর্মীদের হুকুম দিয়ে বিপদগ্রস্ত করছে। তাহলে এইখানে যারা আছেন তারা কেন বলছেন না তোমরা লুটপাট করবা, তোমরা গুম করবা, তোমরা ক্ষমতায় গিয়ে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করবা, টাকা পাচার করে এখন ওইখানে গিয়ে আরামে থাকবা, আবার আমাদের নির্দেশ দিবা মাঠে নেমে তোমাদের জন্য কাজ করতে? তোমরা ভুল স্বীকার করো, ক্ষমা চাও, এবং বিচারযোগ্য অপরাধী হলে আইনের দৃষ্টিতে বিচার ফেস করো, আদালত ফেস করো সেই সাহস থাকলে। তোমাদের জন্য তো আমরা সাফার করছি, আমরা তো এই অপরাধটা করিনি। ওই যে আমি যে যার কথা এখন বললাম, এই কথাটা আপনি যার সঙ্গে বলেছেন সে যে সাধারণ একজন সমর্থক হতে পারে। সজ্জন লোক, একজন খুব সজ্জন এরকমও অনেক আছে, সমর্থক আছে, অনেক নেতা আছেন যারা ওই দল করেও তারা মানসিকভাবে অশান্তিতে থাকতে, যে এই আওয়ামী লীগ তো আমরা চাইনি, এই আওয়ামী লীগের জন্য তো আমরা জান প্রাণ দিয়ে সারাটা জীবন ব্যয় করিনি। এরকম লোক আওয়ামী লীগে আছে, তারা মনোপীড়ায় ভুক্ত, কিন্তু তাদের তো ভয়েস রেস করতে হবে, তাদের বলতে হবে। এবং যে আওয়ামী লীগের জন্য তারা আজকে অনেকে সাপোর্ট করছে বা বলছে যে আওয়ামী লীগের উপর অন্যায় হচ্ছে, তারা পাশাপাশি এ কথাটাও বলুক যে আওয়ামী লীগের এইরকম এই যে 16 বছর, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, এই যে গুম খুন, এই গণহত্যার জন্য অনুশোচনা হওয়া উচিত। তো অন্তত তাদের কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখছি আমরা? মানে অন্তত মুখে বলছে না আর কি, অনুশোচনা আছে, এটা যে নাই তা না, কিন্তু জানবো কিভাবে আমরা? এই যে যেমন এই যে যদি আপনার বন্ধু আপনার কাছে বলেছে বা আপনার কাছের লোক বলেছে, কিন্তু যারা প্রকাশ্যে কথা বলছে, যারা বিদেশে বসে হোক, দেশে বসে হোক, কিংবা আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী গোষ্ঠী আছে না, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিবৃত্তিক কাজ যারা করে, শিল্পী, কোনো পক্ষ থেকে আপনারা দেখেছেন যে তারা এটা বলেছে যে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল, আমরা আওয়ামী লীগ করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশের ভালোর জন্য সব চাই, কিন্তু শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে এবং যে গণহত্যা চালিয়েছে এবং যে লুটপাট করেছে, যেভাবে গুম করেছে, আয়নাঘর করেছে, এটা অনাকাঙ্ক্ষিত করেছে, এটা তারা ভালো করে নাই। আমরা আগে এটা জানতাম না, আমরা জেনেছি, আমরা এই আওয়ামী লীগ চাই না, আমরা বেটার আওয়ামী লীগ চাই। এটা বলা উচিত। এই কথাটা কি বাংলাদেশে থাকা যারা আওয়ামী লীগের সরাসরি করে না, কিন্তু আওয়ামী লীগের প্রতি টান আছে, বুদ্ধিজীবী শ্রেণী, লেখক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, কোনো লেভেল থেকে আপনি পেয়েছেন? তার মানেটা কি? তারা ধরে নেয় 90-র গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে সরকার পক্ষ, বিএনপি, আওয়ামী লীগ সবাইকেই তো মেরেছে, বিরোধী পক্ষকে মেরেছে। 95-96-তে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ওইখানেও তো মারা গেছে। 1/11-এর সময় স্টেট ভায়োলেন্স হয়েছে, ওইখানেও তো মারা গেছে। এইটাকেও তারা ওই রকম একটা মৃত্যু হিসেবে নিয়ে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু হিসেবে মেনে নিয়েছে বা ধরে নিয়েছে। এটা কি আসলে তাই? বাংলাদেশে কি এরকম আয়নাঘর আর কোনো সরকার করেছে? বাংলাদেশে এইরকম ইলিয়াস আলী, চৌধুরী আলম, এই ছাত্রদল নেতা সুমন সহ এরকম শত শত মানুষকে যে গুম করে ফেলা হয়েছে, ওই ফ্যামিলিগুলা এখনও অপেক্ষায় আছে, ওরকম গুম কি আপনি দেখেছেন আগে কখনো? তাহলে আপনি যদি একজন সেন্সিবল মানুষ হন, আপনি যদি মানবিক একটা মন থাকে, অন্তত এগুলির নিন্দা জানান যে এটা ঠিক হয় না, সে তো অবশ্যই, কিন্তু সেটা আপনি পাচ্ছেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী শ্রেণী যারা, তো তারা তো করতে পারে, করছে না। না এটা আপনার এই কথাটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক যৌক্তিক। এই যুক্তির কথাটা আমি বলছিলাম যে
আওয়ামী লীগ আমলের যে ওই যে সময়টা, যে সময়টার মধ্যে আসলে বলা হতো যে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক অনেক বাধা ছিল, কিন্তু আপনি রেগুলার টকশো করতেন, আপনি, রুমিন ফারহানা সহ আরও কয়েকজন বেশ ছিলেন কয়েকজন যারা, রেগুলার বেসিসে এবং আমরা আমি আপনাকে দেখতাম যে আপনি কিন্তু এত স্ট্রং যুক্তি দিতেন। আপনার অন্যদিকে যারা, তারা হয়তো আপনাকে ওই যে বললাম যে খেপে গেছে, চেয়ার থেকে উঠে গেছে, কিন্তু আপনার কথার সাথে পারছে না, কিন্তু আপনি কিন্তু তখন এই কথাগুলো বলতেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের টিভিতে এই যে চ্যানেল এসে এই কিছুদিন আগে, খুব রিসেন্ট, গণ অধিকার পরিষদের একজন নেতা আসছিলেন। তো উনি একটা কথা বললেন যে তখনকার দিনে যারা বিএনপির লোকরা, একদম কোট করে বলছে উনি, তখনকার দিনে যে বিএনপির কয়েকজন ছিলেন, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলবো না, কয়েকজন নেতা নেত্রী ছিলেন, তা আমি বুঝতে পারতেছি কার কথা বলছে। তারা সেই সময় বলতো, সেই সময় তারা আওয়ামী লীগ গভর্নমেন্টের নামে অনেক কিছু বলতো, কিন্তু তারা আসলে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগ কারণ হচ্ছে তাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছুই করে নাই, তাদের নামে কোনো মামলা হয় নাই, সুতরাং তারা আওয়ামী লীগ। এই কথা বলতে পারে আমাদের প্রেজেন্টার, দেখলাম যে তাকে একটু থামানোর চেষ্টা করছে, কিন্তু সে আরও বলে এগুলো অনেক কথা। তো এটার কি উত্তর দিবেন? না, এটা তো যার যার মত। না, আমি আমি আমার কথা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমি শুরুতেই তো আমার সাফারে, আমি একজন একাডেমিশিয়ান, আমি একজন ডাক্তার, না, কিন্তু আপনার clinician। ভয়েসটা দেওয়া তো এটা তো অনেক কিন্তু স্ট্রং ব্যাপার। হ্যাঁ, আমি আমার সেক্টরে আমার সাফারিংয়ের কথা তো তখন আপনাকে বললাম। আমার বাসায় একাধিকবার বিভিন্ন সময় পুলিশ হানা দিয়েছে, আমাকে পালিয়ে থাকতে হয়েছে, আমাকে চেম্বার বন্ধ রাখতে হয়েছে একাধারে 2-3 মাস ধরে, চেম্বার করতে পারিনি, কারণ গেলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে বা বিপদে পড়ব। আমি টকশো থেকে ফেরার সময় প্রতিদিন এই আতঙ্ক নিয়ে ফিরতে হতো যে আমিও গুমের শিকার হয়ে যাই কিনা, ফিরতে পারবো তো। এই যে একটা আতঙ্ক নিয়ে এইভাবে কথা বলতে হতো। তবে এটা ঠিক যে আমি কথা বলতে পেরেছিলাম, বা আরও কেউ কেউ পেরেছিল, তার মধ্যে আমি আমারটাই বলতে পারি। আমি পেশায় একজন চিকিৎসক, আমি দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে কাজ করা, সাংবাদিকতা করা একজন কর্মী, আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করা একজন মানুষ। সুতরাং এই সব কারণে আমাকে অ্যারেস্ট করলে কিংবা গুম করলে বা ধরলে সরকার যেটুকু গেইন নিবে, তার থেকে এটা রিয়াকশন রিপারকেশনে হয়তো ক্ষতিও বেশি, এই চিন্তাটাও করতে পারে। পাশাপাশি আমি যেহেতু খুব অ্যাগ্রেসিভ পলিটিক্স করি না, একরোখা কথা কখনো এরকম বলেন না, বলি নাই। না। আমি বিএনপিরও ভুল ত্রুটি কিছু হলে হয়তো খুব কড়াভাবে বলি না, পছন্দের দল বলে, কিন্তু সেটাও আমি বলি, স্বীকার করি, তাদেরও সমালোচনা করি। সেই সব কারণে সরকারের মধ্য থেকে আমার ব্যাপারে হয়তো ওইরকম খুব এক্সট্রিম অ্যাগ্রেসিভ কোনো অ্যাটেম্প্ট আসে নাই। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে চাকরিচ্যুত হয়েছি, বরখাস্ত হয়ে সাময়িক বরখাস্ত হয়েছি, 16.5 বছর একই পদে রেখেছে প্রমোশন না দিয়ে, সর্বশেষ গ্রেফতারও না, হয়েছি। কিন্তু আপনার ভয়েসটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল, যে ভয়েসটা অনেকেই দেওয়ার সাহস পেত না তো। আর আপনি যে বলতে আমি কথা বললে সাধারণত পত্রিকা বা বই বা বিভিন্ন রেফারেন্স দিয়ে একটু কথা বলতাম, ফলে কোনো কথা দিয়েও যে আমাকে মামলা করে আটকে দেবে ওই চিন্তাও হয়তো ওই জন্য করতো না, আমি জানি না, আমি আমার মতো বলে গেছি। না, আমি যে কথাটা কেন একটু আমার কাছে লাগছে, কেন আমি তার মূল কারণটা আমি বলি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি সহ কয়েকজন মানুষ ছিল যারা বিরুদ্ধ স্রোতের সাথে, কারণ আমরা দেখা যেত টক শোতে 3 জন গেস্ট, দুজনই একটা দলের, আপনি আলাদা একজন, বা দুজনের সঙ্গে আবার সঞ্চালকও যোগ হতো অনেক সময়। হ্যাঁ। তো তাহলে এখন কিন্তু আপনি তো ফাইটটা করছেন, তো এখন আপনাকে আবার কাঠগড়ায় কেন দাঁড়া করাচ্ছে না? এইটা তো মানে যে কারো ব্যক্তিগত মতামত, কেউ যদি এটা মনে করে সে মনে করবার স্বাধীনতা তার আছে, কেউ যদি বলে ওই বলবার স্বাধীনতাও তার আছে। মানুষ যারা আমাদের কথা শুনতো বা এখনো শুনছে, তারাই বিবেচনা করবে যে এই অভিযোগের ভিত্তি আছে কিনা। ওই সময় যারা আপনারা এই ফাইটটা করতেন, কথা যুদ্ধ যেটাকে বলে, কথা যুদ্ধ করে তো আপনি আপনার দলটাতে টিকিয়ে রেখেছেন কথা বলেই নাকি? অনেক কিছু দিয়ে টিকে ছিল, দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা, প্ল্যানিং, কথা লেখা, তারপরে যারা মাঠে ঝুঁকি নিয়ে নেমেছে, শুধু কথা দিয়েই তো না, তাহলে এতগুলো গুম হয়েছে কেন, এতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে কেন, তাদেরকে থ্রেট মনে করতো বলেই তো এটা হয়েছে। তারপরে বিএনপি যে বিভাগীয় সমাবেশগুলো করেছে, সব লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, ট্রেন সব বন্ধ করে দিয়েও তো মানুষ 2-3 দিন আগে গিয়ে তাঁবুটা নিয়ে বসে থাকতো।
থাকতো মিটিংয়ের জন্য, মনে আছে নিশ্চয়ই আপনার সেই বিভাগীয় সমাবেশগুলোর কথা। এত মানুষের স্রোত নামতো, সেটা তো তাদের রাজনৈতিক নেতৃত্ব, কর্মসূচি সেগুলো দিয়েই করেছে। সুতরাং বিএনপি রাজনৈতিকভাবেও তাদের মতো করে ফাইট দিয়েছে, বুদ্ধিবৃত্তিক যারা কথা বলে বা লিখে যারা যতটুকু পেরেছে সেটা করেছে, সাংগঠনিক প্ল্যানিং তারা করেছে, বিভিন্ন দেশের সঙ্গে লিয়াজো মেনটেন করা সেটাও একটা গ্রুপ তাদের মতো করেছে। ফলে একটা রাজনৈতিক দল তাদের টিকে থাকতে হলে, তাদের বেড়ে উঠতে হলে, তাদের রাষ্ট্র পরিচালনায় আসার মতো সক্ষমতা অর্জন করতে হলে কোনো একটা দুইটা উপাদান দিয়ে হয় না, অনেকগুলো উপাদানের সমন্বয় লাগে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।